Assalamu alaikum, my dear students. You are warmly welcome to my class. Hope you are fine. I am also fine by the grace of the Almighty Allah. Today we are going to learn a very new topic for class 9 because this topic you didn't learn it up to class 8. So what may be the topic? Yes, the topic is summary writing, the techniques or strategies of writing a good summary. That means we will learn today how to write the summary of a passage. You know that in your existing syllabus of class 9 and 10 there will be an unseen passage, and based on that unseen passage there will be a question and you are to summarize the given unseen passage into your new words. And that's why today we will learn how to রাইট আ সামারি, অর্থাৎ আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে সামারি রাইটিং এর সহজ কৌশল, অর্থাৎ কিভাবে আমরা খুব সহজে সামারি লিখতে পারি সেটা আমরা আজকে শিখব। তাহলে চলো আমরা প্রথমেই জেনে নেই সামারি কি। সামারি হচ্ছে সারমর্ম। সহজভাবে বললে বলা যায় যে অনেক কথাকে অল্প কথায় প্রকাশ করার জন্য যা লেখা হয় সেটাই সামারি, অর্থাৎ অনেক কথাকে অল্প করে, দ্যাট মিন্স জিস্টের মাধ্যমে প্রকাশ করা। সারমর্ম বা সারাংশ অথবা সামারিকে একটা লিখিত প্রবন্ধ, গল্প, কবিতা, উপন্যাস ইত্যাদি নির্যাস বলা যেতে পারে। দ্যাট মিন্স দ্য জিস্ট। জিস্ট মানে হচ্ছে নির্যাস, মূল কথা। দ্য জিস্ট অফ অ্যান এসে, আ স্টোরি, আ পোয়েম, নোভেল, এগুলোর যে জিস্ট, এগুলোর যে মূল কথা, সেগুলোকে বলা হয় সামারি। আমাদের দেশের ম্যাক্সিমাম শিক্ষার্থী যখন সামারি লেখে তারা মূলত মূল যে প্যাসেজটা দেয়া আসে সেটার কয়েকটা বাক্য তুলে ধরে থাকে, কিন্তু সামারি রাইটিং এর মূল বিষয় হচ্ছে একটি প্রদত্ত প্যাসেজ পড়ে সেই প্যাসেজটির মূল কথাকে নিজের ভাষায় গুছিয়ে লেখা। দ্যাট মিন্স তুমি লিখবে, তোমার ইনফরমেশন গুলো অবশ্যই প্যাসেজ বেসড হবে, প্যাসেজ থেকে লিখবে, কিন্তু সেটা নিজের ভাষায় গুছিয়ে লিখতে হবে। অর্থাৎ এখানে নিজের ভাষায় লেখার ব্যাপারটাই সবচেয়ে বেশি প্রাধান্য পেয়ে থাকে। এখন আমরা যদি কিছু সহজ টেকনিক জানি এবং সেগুলো দিয়ে যদি লেখার চর্চা করি, প্র্যাকটিস করি, then it will be very easy for us to summarize a passage. So let's learn the strategies on how to write a summary for your betterment. Here the rules are taken in Bengali. টু রাইট আ স্ট্যান্ডার্ড সামারি, অর্থাৎ মানসম্মত একটি সামারি লেখার জন্য প্রথমেই যে প্যাসেজের উপরে সামারি লিখতে হবে সেই প্যাসেজটি বুঝে পড়া জরুরি। বুঝে পড়তে সময় বেশি লাগে, কিন্তু পরীক্ষার হলে ততটা সময় পাওয়া যায় না। তবে কিছু কৌশল অনুসরণ করতে হবে যাতে করে পড়ার সময়ই আমার মধ্যে কিছু তথ্য অটোমেটিক চলে আসে। প্রথমটি হচ্ছে স্কিম দ্য প্যাসেজ। স্কিম, দেখো স্কিম মানে হচ্ছে চোখ বুলিয়ে নেওয়া, অর্থাৎ জাস্ট প্যাসেজটা কি সম্পর্কে, প্যাসেজটা কোন ব্যক্তি সম্পর্কে, মানে একবার দেখেই যেন বুঝতে পারি এই প্যাসেজটি কি সম্পর্কে, সেই পড়াটাকে বলা হয় স্কিমিং। স্কিমিং দ্য প্যাসেজ, প্রথমে টেক্সট বা প্যাসেজটি স্কিম করে নিতে হবে, অর্থাৎ একটি সাধারণ ধারণা পাওয়ার জন্য পুরো প্যাসেজটির উপরে চোখ বুলিয়ে নিতে হবে। এক্ষেত্রে অনেক শিক্ষার্থী পরীক্ষার মধ্যে সম্পূর্ণ প্যাসেজটি পড়তে চায় না সময়ের অভাবে, তাই স্কিমিং এর কৌশল জানা থাকতে হবে। স্কিমিং করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই গুরুত্বপূর্ণ লাইনগুলো খেয়াল করতে হবে। তুমি যখন পড়বে তখন তুমি পেন্সিল ব্যবহার করতে পারো, পেন্সিল ব্যবহার করে তুমি সেন্টেন্সগুলোতে মার্ক করতে পারো, পরে সেটা তুমি মুভ করে দিবা, অর্থাৎ ইরেজ করে দিবা। স্কিমিং এর সময় খুব দ্রুত প্যাসেজটি সাব হেডিং গুলো দেখে নেওয়া যায়, অর্থাৎ একবার দেখলেই তো আমি হেডিংস বুঝতে পারি যে কি সম্পর্কে। তারপর হচ্ছে আমি যখন সেটা একটু গুরুত্ব দিয়ে দেখছি তখন কিন্তু আমি এটাও বুঝতে পারতেছি এই হেডিং এর আলোকে কি কি সাব হেডিংস এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ আমরা শিরোনাম এবং তারপরের ধারাবাহিক অন্যান্য শিরোনামগুলো বুঝতে পারি। প্যাসেজটিতে কোনো সাবহেডিং না থাকে তবে প্যাসেজটির প্রতিটি প্যারাগ্রাফের প্রথম লাইন পড়লেও বোঝা যায় যে এই প্যাসেজটা মূলত কি সম্পর্কে। অর্থাৎ একটি প্যাসেজে যে 2-3টি প্যারা থাকে, প্যারাগুলোর প্রথম সেন্টেন্স পড়লে বোঝা যায় ওই প্যারাটি কি সম্পর্কে, এবং সেটা থেকে টোটাল প্যাসেজ সম্পর্কে একটি ধারণা করা যায়। তাহলে আমাদের এখন স্কিমিং করা শেষ। আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের ফার্স্ট সেন্টেন্স লিখতে হবে। উই আর টু রাইট দ্য ফার্স্ট সেন্টেন্স, অর্থাৎ রাইট দ্য ফার্স্ট লাইন। প্যাসেজ সম্বন্ধে প্রাথমিক ধারণা পাওয়ার পর শুরু হবে দ্বিতীয় ধাপ, সামারি। প্রথমেই লিখতে হবে যে প্যাসেজটি মূলত কোন বিষয় নিয়ে লেখা হয়েছে, যদি উল্লেখ করা থাকে।
অর্থাৎ এই লাইনটা নিজের ভাষাতেই লিখতে হবে, কারণ এটা মূল প্যাসেজে দেয়া থাকবে না, যাতে করে এটা ক্লিয়ার হয়ে যায় যে পরীক্ষক বুঝতে পারে যে তুমি সামারিটি নিজের ভাষায় লিখেছো। দ্যাট মিন্স তোমার যখন প্যাসেজটি পড়া শেষ, প্যাসেজটি কি সম্পর্কে সেটা তুমি সুন্দর করে এক সেন্টেন্সে লিখবে, যে এই প্যাসেজটি মূলত এই সম্পর্কে বর্ণনা করেছে, এই সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এটা তুমি এক লাইনে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করবে, নিজের ভোকাবুলারি দিয়ে, শুধু প্যাসেজের তথ্য নিয়ে। নেক্সট, মার্ক দ্য ইম্পর্টেন্ট সেন্টেন্সেস। এবার তোমার কাজ হচ্ছে প্যাসেজটির যে ইম্পর্টেন্ট সেন্টেন্সগুলো ছিল সেগুলো একটু মার্ক করে নেওয়া। যদি তোমার ইংলিশ রাইটিং এর উপর ন্যূনতম দক্ষতা থাকে, যেহেতু তোমরা ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছো, তোমরা কিন্তু ইংরেজিতে অনেক কিছু লিখেছো, তোমরা প্যারাগ্রাফ লিখেছো, কম্পোজিশন লিখেছো, স্টোরি লিখেছো, ডায়লগ লিখেছো, অর্থাৎ তোমার লেখার দক্ষতা কিন্তু তোমার আছে, সেটা মুখস্থ করে হোক আর বানিয়ে হোক। সামারি লেখার উদ্দেশ্যই যেহেতু কোনো লেখাকে সংক্ষেপিত করা, সেহেতু তোমার প্রথমে লক্ষ্য করতে হবে প্যাসেজটির মধ্যে অপ্রয়োজনীয় বা অধিকতর কম গুরুত্বপূর্ণ অংশ সামারির বাইরে রাখা। অর্থাৎ একটা প্যাসেজ লিখতে গেলে সেখানে অনেক তথ্য দিতে হয়, সেটা গুরুত্বপূর্ণ হতে পারে, কম গুরুত্বপূর্ণ হতে পারে, গুরুত্বহীনও হতে পারে। তাহলে এখানে আমাদের শুধু গুরুত্বপূর্ণ তথ্যগুলো সন্নিবেশন করব, অর্থাৎ এক সেন্টেন্সের মধ্যে যদি বাকি 3 সেন্টেন্সের কথা চলে যায়, তাহলে বাকি 3 সেন্টেন্স আর দরকার নেই, এক সেন্টেন্সই লিখব। তাই আমরা গুরুত্বপূর্ণ বাক্য বা বাক্যাংশগুলো চিহ্নিত করব, যে এখান থেকে আমি লিখতে গেলে, এই ব্যক্তি সম্পর্কে লিখতে গেলে কি কি তথ্য লেখা উচিত, এই 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 বস্তু সম্পর্কে বা স্থান সম্পর্কে বা এই বিষয় সম্পর্কে লিখতে গেলে কি কোন কোন সেন্টেন্সগুলোকে গুরুত্ব দেওয়া উচিত, সেটা একটু মার্ক করে নেব। এবার রিরাইট দ্য সেন্টেন্স। রিরাইট করার সবচেয়ে সহজ কৌশল হচ্ছে বাক্যের গঠন পরিবর্তন করা। অর্থাৎ আমরা তো তথ্য পরিবর্তন করতে পারবো না, প্যাসেজে যে তথ্য থাকবে, উপাত্ত থাকবে, সেগুলো নিয়েই তো আমাদের কাজ করতে হবে। দ্যাট মিন্স উই হ্যাভ টু রাইট বেসড অন দ্য ডেটা এন্ড দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য টেক্সট অর প্যাসেজ। প্যাসেজে যে ডেটা বা ইনফরমেশন থাকবে সেটার অনুযায়ী লিখতে হবে। তবে যেহেতু নিজের ভাষায় লেখার একটা ফ্যাক্ট আছে, সেক্ষেত্রে আমরা করব কি সেন্টেন্সের প্যাটার্ন, অর্থাৎ এটা সিম্পল সেন্টেন্সে করে নিতে পারি, আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে পারি, আমরা কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারি। অর্থাৎ এই যে তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখেছো, সেগুলোকে কাজে লাগাতে হবে এখানে। আবার কিছু কিছু শব্দের আমরা সিনোনিম ব্যবহার করতে পারি, যাতে করে এটা ক্লিয়ার হয় যে তুমি নিজে থেকে লিখেছো। বাক্যের গঠন পরিবর্তনের জন্য তুমি ওই যে ট্রান্সফরমেশন, ন্যারেশন, এগুলোর হেল্প নিবা। ক্লজ যখন তুমি যুক্ত করতে যাবে, তখন তোমার এই যে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের কথা মাথায় আসবে। অর্থাৎ এভাবেও তোমাকে কি করতে হবে, নতুন, দ্যাট মিন্স ফরম্যাটটা প্যাসেজে যেভাবে লেখা ছিল ওই ফরম্যাটটা, স্ট্রাকচারটা পরিবর্তন করতে হবে। যদি ধারাবাহিকতা রক্ষা করার জন্য কোনো ট্রানজিশনাল কানেক্টরস বা ট্রানজিশনাল সিগন্যালস এর প্রয়োজন হয়, যেমন হাউএভার, মোরওভার, দেয়ারফর, দাস, ডিসপাইট, ইন ইত্যাদি ব্যবহার করতে হয়, তবে সেগুলোও ব্যবহার করবে, কেননা ইতোমধ্যে তোমরা কানেক্টরস সম্পর্কে জেনেছো। সিনোনিমস ব্যবহার করা একটি গুরুত্বপূর্ণ অংশ, কেননা রিরাইট করার ক্ষেত্রে সিনোনিমটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের প্রথম কাজ ছিল হচ্ছে প্যাসেজটিতে চোখ বুলানো, অর্থাৎ স্কিমিং। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ লাইনগুলো মার্ক করা, সেই ক্ষেত্রে আমাদের হেল্প করবে প্রতিটি প্যারার প্রথম সেন্টেন্স। এরপর হচ্ছে আমি রিরাইট করব, সরি, টপিক সেন্টেন্স লিখবো। টপিক সেন্টেন্স লিখবো বলতে যে সেন্টেন্সটি দ্বারা মূলত এই টোটাল প্যাসেজের একটি আইডিয়া প্রকাশ পাবে। এরপরে আমি মূল বাক্যগুলো, অর্থাৎ কোনো অগুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ বাক্য না লিখে গুরুত্বপূর্ণ বাক্যগুলো লিখব। লেখার সময় আমি অবশ্যই খেয়াল রাখবো যে সিনোনিম ব্যবহার করতেছি, বা যে ওয়ার্ড দেয়া আছে ওইটা রিপ্লেসমেন্ট করতেছি, সেন্টেন্সের স্ট্রাকচার বদলে দিচ্ছি, যাতে এটা ক্লিয়ার হয় যে আমি নিজে লিখেছি। এবার আসো আমরা এখন প্র্যাকটিক্যালি শিখবো। টু সামারাইজ দ্য পার্সোনাল প্রোফাইল অফ এনি রিনাউন্ড পারসন, দ্য ফাইন্ডিংস আর অ্যাজ ফলোইং। অর্থাৎ যদি তুমি কোনো বিখ্যাত ব্যক্তি, সাধারণত আমাদের সামারিতে এরকম থাকে যে আনসিনটা থাকে কোনো বিখ্যাত ব্যক্তি সম্পর্কে, তাহলে ওই ব্যক্তি, যে কোনো ব্যক্তি সম্পর্কে, আমরা বিখ্যাত ব্যক্তি সম্পর্কে যে তথ্য জানতে যাই, তথ্যগুলো প্রায় একই ঘরানার হয়, অর্থাৎ বদল হয় কিন্তু ক্যাটাগরি সেম থাকে। অর্থাৎ প্রত্যেকটি পার্সনেরই বার্থ অ্যান্ড নেম থাকে, এডুকেশন থাকে, কন্ট্রিবিউশনস আর অ্যাচিভমেন্টস থাকে, রিওয়ার্ডস থাকে, ডেথ অ্যান্ড ইভ্যালুয়েশন থাকে। তাহলে আমরা এই তথ্যগুলো মুখস্থ করব, এই তথ্যগুলো খোঁজার চেষ্টা করব। তাহলে আমরা জানলাম যে পার্সোনাল প্রোফাইলকে যখন সামারাইজ করব, তখন আমরা আগে তথ্য খুঁজবো বার্থ অ্যান্ড ডেট, বার্থ অ্যান্ড নেম, এরপর খেয়াল করবো এডুকেশন, এরপর আমরা চাইবো কন্ট্রিবিউশনস আর অ্যাচিভমেন্টস, অর্থাৎ তার অবদান বা তার
সাফল্য, এরপর হচ্ছে রিওয়ার্ডস পুরস্কার সম্পর্কে দেখবো, আর ডেথ অ্যান্ড ইভ্যালুয়েশন অর্থাৎ তার মৃত্যু, তার মূল্যায়ন, এগুলো সম্পর্কে আমরা খেয়াল করব। তাহলে যেমন দেখো এখানে একটি এক্সাম্পল দেয়া আছে, লেটস সামারাইজ দ্য ফলোইং প্যাসেজ, অর্থাৎ এখানে একটি প্যাসেজ দেয়া আছে সেটাকে সামারাইজ করতে বলেছে। তাহলে আমরা এখন একটু চলো সামারাইজ করে দেখি যে প্যাসেজটিতে আমরা কি দেখতে পাই। আমরা প্রথমে প্যাসেজটি যদি একদমে পড়ি তাহলে দেখতে পাচ্ছি, জামাল নজরুল ইসলাম was a Bangladeshi mathematician, physicist and cosmologist. He was a professor at University of Chittagong, served as a member of the advisory board at Shahjalal University of Science and Technology. He was awarded Ekushe Padak in 2000 by the government of Bangladesh. Islam was born on 24 February 1939 in Jhinaya, East Bengal. His father, Khan Bahadur Shirazul Islam, was a sub-judge in British India. He studied at Chittagong Collegiate School and College until class 9, and then he went to Lawrence College, uh, Muri in West Pakistan to pass the senior Cambridge and higher senior Cambridge exams. He received a BSc degree from St. Xavier's College at the University of Calcutta. In 1959, he got his honors in functional mathematics and theoretical physics from Cambridge University. He completed his masters in 1960. As a student of Trinity College, he finished the mathematical tripos. Islam obtained his PhD in applied mathematics and theoretical physics from Trinity College, Cambridge in 1968, followed by DSc in 1982. তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারছি এই টোটাল প্যাসেজটা হচ্ছে জামাল নজরুল ইসলাম সম্পর্কে। তাহলে যেহেতু কোনো ব্যক্তি সম্পর্কে, তাহলে আমার মধ্যে কিন্তু ওই যে ওই ফরম্যাটটা মনে আছে। আমি প্রথমেই বার্থ অ্যান্ড নেম, তাহলে খেয়াল করে দেখো এখানে নাম হচ্ছে জামাল নজরুল ইসলাম, তার পরিচয় হচ্ছে তিনি কি বাংলাদেশি ম্যাথমেটিশিয়ান, ফিজিসিস্ট অ্যান্ড কসমোলজিস্ট। তিনি জন্মগ্রহণ করেন হচ্ছে 24 ফেব্রুয়ারি এত, তার বাবার নাম ছিল এত। অর্থাৎ এই প্রথম যে তথ্যগুলো যেগুলো ইয়েলো মার্ক করা, সেগুলো আমরা বুঝতে পারতেছি প্রথম তথ্য সম্পর্কে, অর্থাৎ তার নাম, তার পরিচয় এবং তার জন্ম, এগুলো সব মিলিয়ে একটি তথ্য। দ্বিতীয় যে তথ্য আমাদের প্রয়োজন ছিল সেটা হচ্ছে কি, তার এডুকেশন সম্পর্কে তথ্য। তাহলে আমরা এডুকেশন সম্পর্কে তথ্য এখানে পাচ্ছি হচ্ছে আমাদের ব্লু মার্ক করা, যেটা এটা হচ্ছে এডুকেশন, অর্থাৎ তিনি সরি আমাদের এখানে এইটা হচ্ছে কি এই মার্ক, এই অংশটুকু হচ্ছে আমাদের এই অংশটুকু হচ্ছে অর্থাৎ গ্রিন, এই গ্রিন অংশটা হচ্ছে আমাদের এডুকেশন সম্পর্কে, অর্থাৎ নজরুল ইসলাম, দ্য এডুকেশন জার্নি অফ নজরুল ইসলাম ইজ মার্কড হেয়ার বাই গ্রিন কালার। দেন আমরা এডুকেশন পেলাম, এরপর আমরা কন্ট্রিবিউশন সম্পর্কে জানি। আমরা কন্ট্রিবিউশনটা পেয়েছি হচ্ছে কিসে, কন্ট্রিবিউশন তার এডুকেশনের মধ্যে আমরা আরো একটু বাড়তি এডুকেশন পেয়েছি, সেটাও আমরা একটা তথ্য নিয়েছি এই কালারটি। এবং আমরা তার কন্ট্রিবিউশন পেয়েছি, কন্ট্রিবিউশন সম্পর্কে আমরা নিয়েছি হচ্ছে ব্লু কালার। এন্ড ফাইনালি আমরা তাকে তার যেহেতু তার এখানে মৃত্যু সম্পর্কে নেই, তাহলে ফাইনালি আমরা পেয়েছি হচ্ছে তিনি তাকে আমরা কিভাবে ইভালুয়েট করেছি, কি কি রিওয়ার্ডস তিনি পেয়েছেন সেগুলো সম্পর্কে একটা সেন্টেন্স, এবং সেটা আমরা পেয়েছি হচ্ছে রেড কালার মার্ক। তাহলে আমরা এখানে যদি এভাবে চিন্তা করি, আমি বলছি না যে এভাবেই লিখতে হবে, বাট আ স্যাম্পল সামারি মেবি, একটা সামারি স্যাম্পল সামারি হতে পারে। যেহেতু আমরা দেখতে পেলাম তিনি ম্যাথমেটিশিয়ান ছিলেন, ফিজিসিস্ট ছিলেন, কসমোলজিস্ট ছিলেন, অর্থাৎ তিনি এক কথায় বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তাহলে বহুমুখী প্রতিভার অধিকারী হলে তাদেরকে আমরা বলি ভার্সাটাইল জিনিয়াস। তাহলে ভার্সাটাইল জিনিয়াস জামাল নজরুল ইসলাম was born in an educated family in ঝিনাইদহ, বাংলাদেশ। অর্থাৎ এটা হচ্ছে তার পরিচয় আমরা দিলাম, তার নাম দিলাম। এবার হচ্ছে তাকে ভার্সাটাইল বলেছি, তাহলে এখন তার সম্পর্কে বলবো, তার এডুকেশন সম্পর্কে বলি যে ইন হিজ জার্নি অফ রিসিভিং এডুকেশন হি স্টাডিড ইন সেভারেল রিনাউন্ড ইনস্টিটিউশনস অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনি চট্টগ্রামেও পড়েছেন, তিনি আবার ক্যামব্রিজেও পড়েছেন, তিনি ক্যালকাটায়ও পড়েছেন, তার মানে তিনি দেশ বিদেশের বিভিন্ন বিখ্যাত প্রতিষ্ঠানে পড়েছেন। তাহলে আমরা বলবো হি স্টাডিড ইন সেভারেল রিনাউন্ড মানে বিখ্যাত প্রখ্যাত, ইনস্টিটিউশনস অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। তিনি কি কি করেছেন, কি কি শিক্ষা অর্জন করেছেন, যে হি অবটেইনড পিএইচডি অ্যান্ড ডিএসসি ইন 2 সাবজেক্টস ফ্রম ট্রিনিটি কলেজ, ক্যামব্রিজ ইন
1968 and 1982 রেসপেক্টিভলি। অর্থাৎ তার পড়াশোনার খোঁজ তো আমরা দিলামই যে তিনি কোথায় কোথায় পড়েছেন, হোম অ্যান্ড অ্যাব্রোড। তারপরে তার আরেকটি বিশেষ পরিচয় হচ্ছে তিনি পিএইচডি এবং ডিএসসি করেছিলেন দুটি সাবজেক্টসে। সেটা কত সালে করেছিলেন সেটা সম্পর্কিত একটা বাক্য দিয়ে দিয়েছি। এরপর আমরা আরেকটি বাক্য যেটা পেয়েছি তিনি তার কন্ট্রিবিউশন সম্পর্কে, যে হি প্লেড টু ডিফারেন্ট রোলস ইন টু ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের দুটো বিশ্ববিদ্যালয়ে তিনি দুই ধরনের রোল পালন করেছিলেন। অর্থাৎ একটি ছিল হচ্ছে মেম্বার অফ দ্য অ্যাডভাইজারি বোর্ড, আরেকটা হচ্ছে প্রফেসর অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ চট্টগ্রাম। অর্থাৎ তিনি শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ছিলেন অ্যাডভাইজারি বোর্ড মেম্বার, আর একটা হচ্ছে প্রফেসর ছিলেন হচ্ছে ইউনিভার্সিটি অফ চট্টগ্রাম বা চিটাগাং। তাহলে এটা হচ্ছে টু ডিফারেন্ট রোলস অ্যান্ড গট 21 পদক ইন 2000, এবং তার একটি অ্যাচিভমেন্ট হচ্ছে তিনি 2000 সালে 21 পদক পেয়েছিলেন। সো এভাবে আমরা সামারাইজ করতে পারি। সো ইফ এনি পার্সোনাল প্রোফাইল ইজ গিভেন, উইল সামারাইজ বাই কিপিং ইন মাইন্ড দিস 5 ইনফরমেশন, and if any other thing is given, you will write 1/3 of the given passage. That means the summary of a passage must not be 1/3 of the given passage. অর্থাৎ যে প্যাসেজটি দেয়া থাকবে তোমার লেখা সামারি কোনোভাবেই ওই প্যাসেজের 1/3 বেশি হবে না। সবকিছুতে in case of freehand writing we get more marks if we write more, but in case of summary writing we may get good marks if we write less. সামারি রাইটিং এ যত কম লিখবে তত ভালো মার্ক পাবে। কম লিখবে, এক সেন্টেন্স, দুই সেন্টেন্স, তিন সেন্টেন্সেও লেখা যাবে যদি তুমি তথ্যগুলো উঠিয়ে ধরতে পারো। সো এখানে যত কম সেন্টেন্সের মধ্যে যত বেশি তথ্য উপস্থাপন করা যায় সেটাই হচ্ছে গুড সামারি। সো ইউ উইল রাইট ইউর ওন সেন্টেন্সেস and you will try to summarize any passage based on the instructions have already been discussed. So my dear students, it's now time to say you goodbye. Hope we shall meet again with a new video lesson. Until then, Khuda Hafiz.